ক্লাস 9-এ আমি হায়ার ম্যাথে মেবি চক্রক্রমিক রাশির জিনিসগুলো আমি শিশির ভাইয়ের কাছ থেকে পড়েছিলাম। উৎপাদক বিশ্লেষণে বেশ ঝামেলা হতো, এটা আমি পড়েছি। আর এছাড়াও হচ্ছে রনি ভাইয়ের কাছ থেকে ক্লাস 9 থেকে পড়া শুরু। আর ইন্টারমিডিয়েট একাডেমিক লাইফে রনি ভাই, শিশির ভাই এবং সাবির ভাইয়ের কাছেও পড়েছিলাম। আর অ্যাডমিশনে আমি মূলত শিশির ভাইয়ের কাছ থেকে হচ্ছে বেশ ভালো একটা সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এছাড়াও আমি হচ্ছে 22-এর সাথে অ্যাডমিশনের অ্যাডভান্স ব্যাচটাতে হচ্ছে পড়ার ট্রাই করেছিলাম। মূলত যেটা বললাম যে অ্যাডভান্স থিওরি এবং অ্যাডভান্স প্রবলেম সলভিং যত বেশি গ্যাদার করা যায় ততই ভালো। আমি এটাও তোমাদেরকেও সাজেস্ট করবো সিনিয়র ব্যাচের সাথে হচ্ছে একটু ট্রাই করতে পারো, যারা হচ্ছে অ্যাডভান্স থিওরি কিংবা অ্যাডভান্স প্রবলেম সলভিং করতে চাও। এটা বেশ ভালো একটা আইডিয়া, এটা একটা ভালো রিসোর্স হতে পারে। আমি শেষ পর্যন্ত এতটুকুই বলতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্পন্দন পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আমাদের সাথে এনেছি এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জনকারী হাবিবুল্লাহ খান। তোমরা হয়তো সবাই এই মুহূর্তে ওকে চেনো, তো আমরা প্রথমে ওর কাছ থেকে ওর পরিচয়টা নিয়ে নিই। আসসালামু আলাইকুম সকলকে, আমার নাম হাবিবুল্লাহ খান। আমার স্কুল ছিল আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আল্লাহর রহমতে এবছর আমি নটরডেম কলেজ থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমি আমার এই সাফল্যের পেছনে আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুরা, আমার শিক্ষকেরা, আমার যে বাবা মা এবং আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সন্তুষ্টি প্রকাশ করছি। সবাই আমার জন্য দোয়া রেখো। ভিডিওটা শুরুতেই আমরা আজকে আসলে বেসিক্যালি ওর সাথে একটা সাক্ষাৎকারমূলক ভিডিও এটা, তো শুরুতে একটা ক্ল্যারিফিকেশন আমরা একটু দিই যে রেজাল্ট পরবর্তী সময় আসলে আমরা সবাই অনেক বেশি ইমোশনাল ছিলাম এবং এটার কারণে হয়তো আমাদের মাধ্যমে আসলে একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ছড়িয়ে পড়ছে। আসলে বিষয়টা এরকম না, বা বিষয়টার আসলে কোনো সত্যতাও নাই। তো আশা করি সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেটার আমরা হচ্ছে আসলে পরবর্তী ধাপগুলোতে যাই। তো হাবিবুল্লাহ, রেজাল্টের যে ইমিডিয়েট সাথে সাথে মুহূর্তটা আমরা যদি একটু রিকলও করি যে একদম রিক্সায় বসে যখন আমরা রেজাল্টটা দেখলাম, এবং মনে আছে কিনা আমি কিন্তু দুইবার দেখলাম। প্রথমে তো হাবিবুল্লাহ খান নাম দেখলাম এবং আমরা কনফার্ম হওয়ার চেষ্টা করলাম যে এই হাবিবুল্লাহ খান, কারণ কমন নাম কিন্তু। তো ওই অনুভূতিটা কেমন ছিল যখন আমরা রিক্সায় বসে রেজাল্টটা দেখতেছিলাম? আমি ভাইয়াপুরে যারা দেখছো, আমি প্রথমেই বলি আমার বুয়েট ভর্তি পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু আমার আশা ছিল না যে এত ভালো হবে। আমি ভেবেছিলাম যে আমি হয়তোবা ডাবল ডিজিট থাকবে কিংবা টপ 10-এর মধ্যে হয়তোবা থাকতে পারে, তাই আমি এটাই আশা করেছিলাম। কিন্তু পরবর্তীতে আমি শিশির ভাইয়ের সাথে রিক্সায় করে বাসায় যাচ্ছিলাম, তখন হঠাৎ করে দেখি যে না, বুয়েটের রেজাল্ট দিয়েছে। পরে হচ্ছে আমরা ফোনের মধ্যে হচ্ছে বুয়েটের ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে হচ্ছে সার্চ দিয়ে দেখি যে না সেকেন্ড। আমি প্রথমে বিশ্বাসই করতে পারতেছিলাম না যে না, আসলেই আমি বুয়েটে সেকেন্ড হয়েছি। আমি মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু আল্লাহ ফর দ্যাট। আমি এই জন্য আসলেই কৃতজ্ঞ। পরে আবার হচ্ছে চেক করলাম যে না, আসলেই কি সেকেন্ড হয়েছি। পরে দ্বিতীয়বার চেক করে মানে বিশ্বাস হলো যে না, আমি যা দেখছি তা সত্য। ভাই, বলতে গেলে রোজা রমজানের দিন ইফতারের সময় এই দিনটি আমার জন্য এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবেই সারা জীবন মনে থাকবে। ভাই, আমি এতটুকুই বলতে চাই। তো এবার আসলে সবার যে কোশ্চেনগুলো, তো ওর কাছে কিন্তু এখন দেখতেছি সবার অনেক কোশ্চেন, সবাই অনেকভাবে কোশ্চেন জিজ্ঞেস করছে। আমরা হয়তো সেখান থেকে 2-3টা কোশ্চেন আনসার দেবো, বাট বাকি পার্ট তো আসলে খুবই কমন। আসলে একটা ও আমাদের সাথে অনেকদিন ধরেই ছিল, তো এই চলার পথে আমরা আসলে ওর প্রিপারেশন স্টাইলটা নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে যদি বলি যে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবাই যে কোশ্চেনটা করে যে ভাই একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আপনার প্রিপারেশনের মূল ভিত্তিটা কী ছিল? আমি ভাইয়া, আপুরা তোমরা যারা শুনছো, আমি বলবো যে আমার প্রিপারেশনের মূল ভিত্তি ছিল আমার বেসিকটা বা ফাউন্ডেশনটা। এখন বেসিক বা ফাউন্ডেশন বলতে আমি কী বুঝাচ্ছি, এটার ডেফিনেশন প্রত্যেকের কাছে এক এক রকম। আমার ডেফিনেশন হবে যে কোনো থিওরি আমি পড়ছি, সেটাকে আমি বুঝতে পারতেছি, তা কোত্থেকে আসলো এটাকে আমি বুঝতে পারতেছি, তার হিস্ট্রি কী, কে এটা আবিষ্কার করলো তা কি আমি জানছি, তার ডেরিভেশনকে আমি জানছি, তা সম্পর্কিত আমার মাথায় কোনো প্রশ্ন আসছে তার উত্তরকে আমি জানছি। এই সকল বিষয় যদি আমার ক্লিয়ার হতো, তখনই আমি বলতাম যে আমার বেসিকটা ক্লিয়ার। আমি এভাবেই একাডেমিক থেকে আমি হচ্ছে আমার বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, যেভাবে পেরেছি। অনলাইনে কিছু পড়াশোনা করেছি, স্ট্যাক এক্সচেঞ্জ, কোরা, এসব ওয়েবসাইট থেকে জানার চেষ্টা করেছি। অনলাইনে MIT ওপেন কোর্সওয়্যার, বিভিন্ন অনলাইন কোর্সেস ফ্রিতে আছে, বিভিন্ন জায়গা থেকে আমি জানার চেষ্টা করেছি। এইভাবে আমি মূলত আমার বেসিকটাকে স্ট্রং করার ট্রাই করেছি। সো বেসিক স্ট্রং হওয়ার কারণে হয় কি, তোমার একটা টপিকের যত গভীরে যাওয়া যায় তুমি তত গভীরে তুমি অলরেডি চলে গেছো। তোমার এখানে কোনো ঘুরিয়ে প্রশ্ন আসার কোনো স্কোপই নাই। তোমাকে ঘুরিয়ে প্রশ্ন আসবে, তুমি এটা অলরেডি চিন্তা করে ফেলছো যে বিষয়টা এটা না হয় এটা হলে তো কী হতো। সো দেখা যেত যে আমার এক বন্ধু হয়তো বা বেসিকে এত গুরুত্ব না দিয়ে 10টা প্রবলেম সলভ করতেছে, আমি বেসিকে গুরুত্ব দিয়ে 2টা প্রবলেম সলভ করতেছি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যেত যে একটা নতুন প্রবলেম আসলে আমি হয়তো এটা ইজিলি ক্যাচ করতে পারবো, কিন্তু আমার বন্ধুর পক্ষে হয়তো বা ক্যাচ করতে একটু সময় লাগবে। আমি বলবো ভাইয়া, আমার মূল ভিত্তিটা ছিল এই ফাউন্ডেশনটাই, যেটাই ভাই আমাকে অ্যাডমিশন সিজনে আমার
প্রিপারেশনকে অনেক বেশি সহজ করে দিয়েছে। ভাই আমি ছোট ভাইয়া আপুদের জন্য এই রেকমেন্ডেশনটাই দিব, প্লিজ ভাইয়া আপুরা তোমরা তোমাদের বেসিকটাকে স্ট্রং করো। তাহলে আমরা আসলে হাবিবুল্লাহর কাছ থেকে একটা জিনিস কিন্তু বুঝলাম যে ও আসলে পড়ালেখার ক্ষেত্রে সর্বোচ্চ ধরনের রিসোর্স ট্রাই করার চেষ্টা করছে। এই কারণে একটা জিনিস হাবিবুল্লাহ, এটা মনে হয় আসলে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। অনেকে হয়তো জিজ্ঞেস করে যে ভাই এই যে এত মানুষ এখন রেজাল্টের পরে তোর সাথে ছবি দিতেছে, এই দিতেছে, তা আসলে ও তো সবার নলেজে মানে যার কাছ থেকে যেটা ভালো, যেমন এরকম হইতে পারে যে একটা টিচারের একটা চ্যাপ্টারই ওর কাছে হয়তো অনেক ভালো লাগছে, জি, বা দুইটা চ্যাপ্টার পড়ানো খুব ভালো লাগছে, বা ওখানে অনেক কন্টেন্ট আছে যেটা ওর দরকার ছিল, সে হয়তো ওই জায়গা থেকে ওই পার্টটুকু নিছে। তার কারণে আসলে এইটা নিয়ে এই ধরনের কোশ্চেন থাকা উচিত না, কারণ একজন যে টপার হয়, আমি ইভেন এই বছর মেডিকেলে যে সেকেন্ড হয়েছে তোহার সাথে যখন একদিন আমি নর্মাল কথাবার্তা বলছিলাম, তো তখন ওকেও জিজ্ঞেস করছিলাম যে তোমরা একটা লাইভে এসে জিনিসটা একটু ক্ল্যারিফাই করো না কেন ফার্স্ট সেকেন্ড দুজন, যে তোমাদের ওই ছবি টবি রাস্তায় দেখে জিজ্ঞেস করতেছে, বা যারা এই ধরনের ইয়েগুলো করতেছে, নিউজগুলো করতেছে, তারা নিজেরাও আসলে অ্যাকচুয়ালি টোটাল জানেই না যে একটা স্টুডেন্ট বুয়েটের টপ 3-তে থাকার জন্য, মেডিকেলে টপ 3-তে বা টপ 10 থাকার জন্য আসলে কত ধরনের রিসোর্স আসলে সে নেওয়ার চেষ্টা করে। তো এই জিনিসটা আসলে আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার থাকবে, বাট এটা কিন্তু সবার জন্য না, এটাও কিন্তু একটু খেয়াল রাখা উচিত। তো একটা জিনিস আমরা এখন একটু এই সাক্ষাৎকার মূল পার্টে যে আলোচনা করবো, যে অ্যাডভান্স প্রিপারেশনের ক্ষেত্রে হাবিবুল্লাহ, আমরা বিশেষ করে ম্যাথে, যেহেতু আমি ওরা ম্যাথ পড়াইতাম, ম্যাথের ক্ষেত্রে যদি একটু বলি যে অ্যাডভান্স প্রিপারেশন, যে আমরা যখন একটু বুঝলাম যে আমাদের একাডেমিকের পার্টটুকু ওকে, তারপরে হচ্ছে মোটামুটি বোর্ড পরীক্ষার পার্টটুকু ওকে, এডমিশনে যখন প্রিপারেশন নেওয়া শুরু করলাম, আমরা কিন্তু কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করছিলাম। জি, আচ্ছা, তো এই জায়গায় স্টুডেন্টদের মধ্যেও একটা জিনিস আছে যে অ্যাডভান্স প্রবলেম বলতেই তারা এখন অনেকটা আরেকটা দেশের পরীক্ষা IIT JEEর প্রশ্নকে স্ট্যান্ডার্ড ধরে ফেলছে। তো সেই জায়গায় আমাদের প্রিপারেশন স্টাইলটা যদি একটু শেয়ার করতে। ভাইয়া আপুরা, আমার প্রিপারেশনটা ছিল এরকম, ম্যাথের ক্ষেত্রে বললে যে আমি আমার বাবার কাছ থেকে হেল্প নিয়ে, আমি বলতে গেলে ক্লাস 10-এ হচ্ছে আমার একাডেমিকের যে বেসিকটা ওটা হচ্ছে আমার ক্লিয়ার করা ছিল। সো এটা আমাকে অনেকটা হেল্প করেছে। ইন্টারমিডিয়েটে আমি ম্যাথস না পড়লেও দেখা যেত কুইজে আমি মোটামুটি বেশ ভালো রেজাল্টই করতাম নটরডেম কলেজে। সো এখন ভাইয়া আপুরা যদি আমি অ্যাডভান্স প্রিপারেশনের বিষয়টা বলি, আমি যেটা বললাম, তোমার যদি ফাউন্ডেশনটা তোমাকে আগে ক্লিয়ার করতে হবে, পরে তুমি অ্যাডভান্স প্রিপারেশনে যাবা। ভাইয়া আপুরা, আমি অ্যাডভান্স প্রিপারেশনের আমি দুইটা টপিক তোমাদেরকে জানাতে চাই। প্রথমত হচ্ছে অ্যাডভান্স থিওরি, আর এটা হচ্ছে অ্যাডভান্স প্র্যাকটিস প্রবলেম সলভিং। অ্যাডভান্স থিওরি কি? আমরা অনেক সময় হচ্ছে দেখা যায় যে কোনো ম্যাথ হচ্ছে অনেক বড়োভাবে সলভ করতেছি, কিংবা রেগুলার প্রসেসটা অনেক বড় এবং ডিফিকাল্ট। অ্যাডভান্স থিওরি হচ্ছে এমন সব শর্টকাটস অথবা এমন সব নতুন থিওরি যেগুলো তোমাদের বইতে নাই, কিংবা অন্য কোনো তুমি সহজে গ্যাদার করতে পারবা না, কিন্তু তুমি যদি এটা অ্যাপ্লাই করো, তোমার 2 পৃষ্ঠার ম্যাথ তুমি 3 লাইনে করতে পারবা। সো অ্যাডভান্সডের মধ্যে প্রথম টার্গেট হওয়া উচিত যে আমি অ্যাডভান্স থিওরি পড়বো। অ্যাডভান্স থিওরি যদি তোমার ক্লিয়ার থাকে, এটা তোমাকে মাল্টিপল কোয়েশ্চেন সলভিংয়ে তোমাকে ব্যাকআপ দেবে। অ্যাডভান্স থিওরিটা তোমরা যদি খুব ভালোভাবে পড়ো, এরপরে তোমার যদি টাইম থাকে তখন তুমি প্রবলেম সলভিংয়ে যেতে পারো। তখন তুমি হচ্ছে IIT JEE কিংবা যে কোনো জায়গা থেকে তুমি তোমার ইচ্ছা মতো প্রবলেম সলভিং করতে পারো। এর মধ্যে প্রবলেম বাছাই কীভাবে করবা? প্রবলেম বাছাইয়ের মধ্যে আমি বলবো যে IIT JEE কিংবা যে কোনো বইয়ের যে সকল প্রবলেমগুলো আমাদের বিগত বছরের ইঞ্জিনিয়ারিং প্রশ্নের সাথে সর্বাধিক মিল সম্পন্ন, কিংবা মোটামুটি ম্যাচ করে, যে বোঝা যায় যে এই প্রশ্নগুলো আমাদের আসতে পারে, সেই প্রবলেম সলভ করবা। এরকম অনেক প্রশ্ন আছে যেগুলো কখনোই আমাদের অ্যাডমিশন টেস্টে আসবে না, কিন্তু ওদের ওখানে হয়তো বা আসবে, কিংবা অন্য কোনো জায়গায় আসবে। সেগুলো প্রবলেম সলভ করার জন্য হচ্ছে সময় নষ্ট করার কোনো যুক্তি আমি দেখি না। আমি ভাইয়া আপনাদেরকে এটাই বলতে চাই। আর ভাই আমি আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই যে এরকম অ্যাডভান্স থিওরি কিংবা অ্যাডভান্সড প্রবলেম সলভিং আসলে সবার প্রয়োজন হয় না। তোমার টার্গেট যদি থাকে তুমি বুয়েটে চান্স পেতে চাও, তুমি যদি প্রশ্ন ব্যাংক পড়ো, দ্যাট ইজ এনাফ ফর ইউ। তুমি যদি বুয়েট CSE পেতে চাও, তুমি প্রশ্ন ব্যাংকের সাথে দেশীয় বইগুলো পড়ো, দ্যাট ইজ এনাফ ফর ইউ। তুমি যদি বুয়েটে র্যাঙ্ক করতে চাও, তখন তোমাকে অ্যাডভান্স থিওরি পড়তে হবে। তুমি যদি বুয়েটে টপ 10 করতে চাও, তখন তোমাকে অ্যাডভান্স থিওরির পাশাপাশি অ্যাডভান্স প্রবলেম সলভিং এফিশিয়েন্ট হতে হবে। আমি ভাই সর্বোপরি সকলের জন্য এই বিষয়টাই বলছি। এখানে মনে হয় আরেকটা জিনিসও জরুরি, সেটা হচ্ছে যে অ্যাডভান্স থিওরি পড়লেই হবে না, টপ করার ক্ষেত্রে কিন্তু টাইমিংটা ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি করতে পারতে হয়। তো এই কারণে হয়তো অনেক সময় আমরা অ্যাডভান্স থিওরি হেল্প নেই। এবং এই জায়গায় আরেকটা মজার বিষয় বলি, আমরা কিন্তু ওই যে অ্যাডভান্স বুকগুলো থেকে দাগাইয়া নিছিলাম, জি, দাগাই নিতাম যে আসলে কতটুকু দরকার। বিশেষ করে আমি ওই যে ওই পার্টটুকু দাগাই দিতাম, কারণ এটা হইতে পারে অনেক সময় যে একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে যে দরকারই না, ওটার পিছনে অ্যাডমিশন সময় একদিন সময় নষ্ট করলো। হ্যাঁ, সো এই টাইমটা তো আসলে নষ্ট করা যাবে না। এবং তোমরা ওর সাথে একটা জিনিস অবশ্যই যোগাযোগ করবা, যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও, আমার মধ্যে তুই একটা কাজ করিস, একটা ওপেন কিছু এক্সাম ক্রিয়েট করিস। যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাইলে যদি ওই এক্সামটা একটা সার্টেন নাম্বার পায়, তাহলে ওর অ্যাডভান্স প্রিপারেশন টুলসগুলো দিস, আর নাহলে দিয়েছি না। এক্স্যাক্টলি, খুবই ভালো কথা বলছেন। আমি ভাইয়া তোমাদেরকে একটু বলি, তোমাদের যারা কোনো বিষয়ে প্রয়োজন থাকলে তুমি আমার ফেসবুক আইডিতে নক করতে পারো। আমি একটা টেলিগ্রাম চ্যানেলও খুলেছি, ম্যাটেরিয়ালস ফ্রম হাবিব, সেখানে জয়েন করতে পারো। সেখানে আমি হচ্ছে এই প্রশ্নটা আমি হচ্ছে সেট করে দিব। তুমি প্রশ্ন দেখে বুঝতে পারবা তোমার আসলে কি পড়া উচিত। তোমার যদি ওই কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সারে তুমি দেখো যে তুমি পারছো না, তখন তুমি অ্যাডভান্স প্রবলেম সলভিং কিংবা IIT JEE দিকে যাও না, তুমি বইয়ের প্রবলেম সলভ করো।
তুমি যদি দেখো যে মোটামুটি পারছো তখন তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো, যদি দেখো তুমি ভালো করছো তখন তুমি হচ্ছে অ্যাডভান্স থিওরি এবং অ্যাডভান্স প্রবলেম সলভিং এর দিকে নজর দাও। আমি ভাইয়া তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা হচ্ছে এরকমভাবে প্ল্যান অনুযায়ী পড়াশোনা করো, এবং তোমাদের যদি ভালো মনে হয়, তোমাদের যদি ইচ্ছা হয়, তুমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে, আমি যেসব অনলাইনে যেসব ফ্রি মেটেরিয়াল পড়েছি, যেমন MIT ওপেন কোর্সওয়্যার কিংবা 3Blue 1 Brown, এরকম বিভিন্ন জায়গা থেকে আমি পড়েছি, এরকম ফ্রি ম্যাটেরিয়ালসগুলো আমি সেখানে হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো এটার একটা মজার বিষয় যে আমাদের তোমরা আরেকটা জিনিসের জন্য ডেফিনেটলি নক দিতে পারো, যদি ওই পার্টটুকুকে থাকে, ওই যে 5টা স্পেশাল বই ছিল যেটা, ঠিক আছে, আমরা এখানে এই বইয়ের নাম বলবো না, বললে কি হবে, গরন্ত যে ভিডিও দেখছো সবাই চিন্তা করে মনে করবে যে এই বইগুলো নিয়ে তারপরে প্রিপারেশন নেওয়া উচিত, বাট ও যদি মনে করে যে আসলে তাকে এটা সাজেস্ট করা উচিত, তাহলে ওই বইগুলো সাজেস্ট করে দিবি। ডেফিনেটলি। আর একটা জেনারেল প্রিপারেশনের জন্য হাবিবুল্লাহ যদি জিজ্ঞেস করি, ওই যে আমরা এই বছর আমি চেষ্টা করছিলাম একটা মডেল একটু এক্সপেরিমেন্টালি দেখার জন্য, যে প্র্যাকটিস শিটের মধ্যে জায়গা রেখে রেখে প্র্যাকটিস করার ক্ষেত্রেটা, এইটা কতটুকু আসলে ইফেক্টিভ মনে হয়েছে? এটা ভাই খুবই ভালো একটা আইডিয়া। বেসিক্যালি বিষয়টা কি, মানে ধরো একটা পেজ থাকবে, এই পেজের মধ্যে 3টা ভাগ করা থাকবে, একটা প্রশ্ন উত্তর করার জায়গা, একটা প্রশ্ন উত্তর করার জায়গা, একটা প্রশ্ন উত্তর করার জায়গা। সো এখানে হচ্ছে মানে ধরো তোমার অলরেডি গুছানো, মানে প্রশ্নটাই তোমার হচ্ছে মানে অ্যান্সার স্ক্রিপ্টের মতো, মানে খাতার মতো, তোমার এক্সট্রা কোনো খাতাও লাগবে না। সো তুমি এখানে অল্প জায়গার মধ্যে অল্প সময় প্র্যাকটিস করার সুযোগটাও পাচ্ছ, আবার পরবর্তীতে তোমার রিভিশন করতেও হেল্প হচ্ছে, যেহেতু উত্তর আর প্রশ্ন একই সাথে আছে। সো আমি বলবো যে এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি, তোমরা এটা ফলো করতে পারো। তাহলে সব শেষে, যদিও আমাদের আজকের উদ্দেশ্য ছিল একটা সাক্ষাৎকারমূলক ভিডিও, স্টুডেন্টদেরকে আসলে ডিরেকশনটা দেয়া, পথ চলাটা নিয়ে সবাই আলোচনা করে, পথ চলা না থাকলেও তো আসলে আমরা এখানে আসতাম না। তো পথ চলাতে ডেফিনেটলি আছে, সংক্ষেপে, একদম অতি সংক্ষেপে, কারণ এই জিনিস শুনতে শুনতে স্টুডেন্টও বিরক্ত, পথ চলা পথ চলা পথ চলা। তারপর অতি সংক্ষেপে আসলে পথ চলাটা কেমন ছিল? জি ভাই, অবশ্যই। ভাই আমার স্পন্দনের সাথে পথ চলা শুরু ক্লাস 9 থেকে। ক্লাস 9-এ আমি হায়ার ম্যাথে মেবি চক্রক্রমিক রাশির জিনিসগুলো আমি শিশির ভাইয়ের কাছ থেকে পড়েছিলাম, উৎপাদক বিশ্লেষণে বেশ ঝামেলা হতো, এটা আমি পড়েছি। আর এছাড়াও হচ্ছে রনি ভাইয়ের কাছ থেকে ক্লাস 9 থেকে পড়া শুরু। আর ইন্টারমিডিয়েট একাডেমিক লাইফে রনি ভাই, শিশির ভাই এবং সাবির ভাইয়ের কাছেও পড়েছিলাম। আর অ্যাডমিশনে আমি মূলত শিশির ভাইয়ের কাছ থেকে হচ্ছে বেশ ভালো একটা সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এছাড়াও আমি হচ্ছে 22-এর সাথে অ্যাডমিশনের অ্যাডভান্স ব্যাচটাতে হচ্ছে পড়ার ট্রাই করেছিলাম। মূলত যেটা বললাম যে অ্যাডভান্স থিওরি এবং অ্যাডভান্স প্রবলেম সলভিং যত বেশি গ্যাদার করা যায় ততই ভালো। আমি এটাও তোমাদেরকেও সাজেস্ট করবো, সিনিয়র ব্যাচের সাথে হচ্ছে একটু ট্রাই করতে পারো, যারা হচ্ছে অ্যাডভান্স থিওরি কিংবা অ্যাডভান্স প্রবলেম সলভিং করতে চাও। এটা বেশ ভালো একটা আইডিয়া, এটা একটা ভালো রিসোর্স হতে পারে। আমি শেষ পর্যন্ত এতটুকুই বলতে চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। স্পন্দন পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ, দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে বুয়েট থেকে বের হতে পারি। ধন্যবাদ সকলকে। তাহলে সবশেষে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, হাবিবুল্লাহর জন্য অনেক অনেক শুভকামনা। প্রথমত ও যেন ভবিষ্যতে একজন ভালো মানুষ হইতে পারে, এবং দ্বিতীয়ত যেন একজন ভালো প্রকৌশলী হইতে পারে, যেটা দেশ তথা সমাজ তথা পরিবারের জন্য একটা ভালো ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে যেন।